ফেব্রুয়ারি নির্বাচনে গণতন্ত্র মানবাধিকার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের নেতৃত্বে মানবিক ভয়হীন সমাজ গড়ার প্রত্যাশা। ঢাকা সেনানিবাসের এমইএস এর ৫৪ নম্বর ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, এমন এখতিয়ার সরকারের আছে বলেছেন চিফ প্রসিকিউটর। কেউ কেউ ৭১ ভোলানোর চিন্তায় ব্যস্ত বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরেই গণভোট চায় জামাত, ইসির সাথে বৈঠক। দ্রুত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। নির্বাচনে ফ্যাক্টর হবে জেনজি প্রজন্ম এবং নারীরা। ২৩% নতুন ভোটার এখনো সিদ্ধান্তহীনতায়, জরিপ পর্যালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশে তরুণদের নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের মাধ্যমে একটি মানবিক ভয়হীন সমাজ গড়ার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে বিশ্বব্যাপী খাদ্য ব্যাংক গড়ে তোলা, জলবায়ু তহবিল গঠন ও উদ্যোক্তাদের পেছনে সামাজিক ব্যবসায় বিনিয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। ইতালি সফরের দ্বিতীয় দিনে সোমবার প্রধান উপদেষ্টা রোমে WFO সদর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সদর দপ্তরের প্রবেশ পথেই তাকে স্বাগত জানান AFOর মহাপরিচালক। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মহাপরিচালক ডক্টর কু দংগু। পরে ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে মূল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনঃব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথাও জানান। It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. বিশ্বে এখনো ৬০ কোটিরও বেশি ক্ষুধার্ত মানুষের কথা স্মরণ করিয়ে দিয়ে এখনই সব যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুদ্ধের বদলে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট খাতের কথাও উল্লেখ করেন। উঠে আসে তার ৩-০ আর সামাজিক ব্যবসার কথাও। Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. We must rethink the entire economic system. The old way, which is based on profit-maximizing business, has left billions behind. We need to add a new kind of business. We call it social business. বক্তব্য শেষে গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও রোমের মেয়র রবার্তো গুয়েলতিয়ের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর সদর দপ্তরে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দে সিলভার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেলে তাদের এই বৈঠক হয়। এ সময় বিশ্ব খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ে
দুই নেতা আলোচনা করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন মডেল ও সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। অধ্যাপক ইউনুস ব্রাজিলের কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রোমের মেয়র রবার্তো ওয়ালটেরিয়ে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। ঢাকা সেনানিবাসের এমইএসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কোন কারাগারে রাখা হবে তা নির্ধারণ হবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর। রিপোর্ট মোবাশ্বের আহমদের। ফৌজদারি কার্যবিধি এবং প্রিজন অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস এর 54 নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে তা কার্যকর করা হবে। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর পর 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেফতারের পর তাদেরকেই ওই অস্থায়ী কারাগারে রাখা হবে কিনা তা জানানো হয়নি প্রজ্ঞাপনে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, সাবজেল বানানোর এখতিয়ার সরকারের আছে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তুলে ধরেন শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদী শাসন কায়েমের কথা। তারেক সিদ্দিকী গণভবনে 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারেক সিদ্দিকী দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। এছাড়া রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 21 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সোমবার গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। কেউ কেউ 71-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু করব হয়, দলকেই চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোনো গোবিন্দ বাবু আজকে 4 নম্বর জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না। যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনার জন্য। এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নই। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 167 নেতাকর্মীকে দায় মুক্তি দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেয়। আদালত অব্যাহতি দেয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন সহ 167 নেতাকর্মী। আসামি পক্ষের আইনজীবী জানান, এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয় অভিযোগের কোনো সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনেই আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আইনের আশ্রয়ে সুবিচার মিলেছে বলে মন্তব্য তাদের। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নভেম্বরে হ্যাঁ এবং নায়ের মাধ্যমে গণভোট চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও মতিউর রহমান আকান্ত। বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ছালা দুটোই যাবে। বলেন, বৈঠকে প্রবাসী ভোটারদের বিষয়ে আলোচনা হয়েছে। তারা এনআইডি ছাড়াও জন্মসনদ দিয়েই ভোটার হতে পারবেন এবং ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি। গণভোট খুব সিম্পল একটি ইলেকশন, এখানে খুব বড় ধরনের ফাইন্যান্স নেই বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হয়ে যায় তাহলে আমসালা দুইটাই চলে যাব। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি, আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকার নির্বাচনের দিকে যাবে না বলে আশা করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা সহ গুম খুনের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে হবে বলেও আশা তার। জামালপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সার্জিস সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি। তাদেরকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলে আবার উল্লেখ করেন এনসিপির এই নেতা। এনসিপি তখনই ওই জায়গায় স্বাক্ষরে যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন পাবো। এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্য থাকবে, যতগুলো পয়েন্টে, সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যকভাবে নির্বাচনের পরে হতে হবে। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এই তথ্য জানান। এ সময় আদালতের বড় পর্যায়ে হৃদয়ের মৃত্যুর ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় 29 জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোনালাপও উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। পরে সদ্যপ্রয়াত গবেষক, প্রাবন্ধিক ও লেখক বদরুদ্দিন অমর ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য তুলে ধরা হয়। জবানবন্দিতে বদরুদ্দিন অমর বলেন, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর। এছাড়া জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। পরে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অফ অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্তপক্ষ, জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আজ সাক্ষ্য হয়নি। 21 অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দ্রুতই 7 কলেজ সমন্বয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা জানান। এর আগে সকাল থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে সরকারি 7 কলেজ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার বিকেল 4:45টার দিকে সরকারি 7 কলেজের 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বাইরে এসে তারা জানান আন্দোলন স্থগিত করা হয়েছে। আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে।
এবং স্যারের পিএস তার সাথেও আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল 11টার কিছুক্ষণ পর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। গেল 26 মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এতদিনও সেই ঘোষণার কোনো বাস্তবায়ন না হওয়ায় তাদের এই অবস্থান। চূড়ান্ত অধ্যাদেশটা এখন পর্যন্ত দেয় না, এবং এক্সাক্ট ডেটটা যে আসলে কবে দিবে এই জন্য ডেটটাও আমাদের এখন পর্যন্ত দেওয়া হয় না। কারণ দেখা যায় বিগত 1 বছর যাবত আমরা যারা আন্দোলন করি বা সাধারণ শিক্ষার্থী, তারা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। মেন কথা হলো আমাদের আজকের ভিতরে অধ্যাদেশ এটা জারি করতে হবে। আমাদের অনেক টালবাহানা করতেছি, আমরা এই শিক্ষা নিয়ে বাণিজ্য চলতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদেরকে আওতাভুক্ত করা হয়েছিল, করার পরেই দেখতে আমরা বিভিন্ন বৈষম্য আমরা শিকার হয়েছি। আমাদের দীর্ঘদিন আমাদের রেজাল্ট দিতে অনেক দেরি হইতো, বিভিন্ন বৈষম্য সরকার দেখেই একটা বিবেচনা করে আমাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। শিক্ষা ক্যাডারদের একটা হাত আছে, তারা ষড়যন্ত্র করতেছে যাতে 7 কলেজ কোনোভাবেই যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে না পারে। হ্যাঁ, তাদের একটা ভয় আছে, চাকরির ভয় আছে। শিক্ষা ক্যাডারের কিছু শিক্ষকরা আন্দোলন করে আমাদের এই অধ্যাদেশটা একটু করে রাখছে আর কি, হ্যাঁ, স্থির করে দিয়েছে। 12 অক্টোবরের অধ্যাদেশ জারি করে না, এবং এরই মধ্যে তারা 2 থেকে 3 বার আশ্বাস দেয় যে আমরা অধ্যাদেশ জারি করব। এরকম যখন জারি না করে, তারা এখন বিশিষ্টজনের মতামত নেওয়ার জন্য একটি সময় নির্ধারণ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যে এই সময়টা হচ্ছে কালক্ষেপণ করা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের 3 দফা দাবি মানা না হলে তা 1 দফা দাবিতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের নিয়ে টালবাহানা করছে। সারা দেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে। সকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। একজন টিচারের 20% বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করতে হয়, আর সেখানে বিনা উস্কানিতে এই নিরীহ শিক্ষকদের উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছে, বিনা উস্কানিতে তাদের উপর টর্চার করা হয়েছে এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, এটা কোনোভাবে আমরা বাঙালি জাতি হিসেবে এটা মেনে নিতে পারি না। প্রথমত জাতীয়করণ চাই, তারপর 20% যে বাড়ি ভাড়া দাবি করছি, এবং সাথে চিকিৎসা ভাতা 1500 টাকা দাবি করছি, উৎসব ভাতা দাবি করছি, এগুলো আমাদেরকে দিতে হবে। কিছু আমলাতান্ত্রিক দালাল রয়েছে যারা আজকে তাদের নড়ে চড়ে বসতে পারে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই শিক্ষক সমাজের উপরে আমাদের অত্যাচার শুরু করেছে। যেভাবে শিক্ষকবৃন্দকে অপমান অপদস্থ করা হয়েছে, শিক্ষকদেরকে লাঠি পেটা করা হয়েছে, শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়েছে, এই শিক্ষক সমাজ আর বসে থাকতে পারে না। সারা বাংলাদেশের 64টা জেলায় সকল ক্লাস বর্জন আছে এবং এই শহীদ মিনারে লক্ষাধিক শিক্ষক উপস্থিত আছে। আওয়ামী লীগ অংশ না নিলেও ভোটে আগ্রহী সাধারণ ভোটাররা, যা আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা জেনজি প্রজন্ম ও নারী ভোটাররা নির্বাচনে পার্থক্য করে দেবে। সোমবার নির্বাচন নিয়ে ইনোভেশন জরিপের বিশ্লেষণে উঠে আসে এসব তথ্য। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? এ নিয়ে মার্চ ও সেপ্টেম্বরে 2 দফা জরিপ চালায় ইনোভেশন। প্রায় 10,000 ভোটারের উপর করা এই জরিপে উঠে আসা তথ্য নিয়ে সোমবার রাজধানীর বিডিবিএল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফলাফল বিশ্লেষণ করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, জরিপে অংশ নেওয়া অধিকাংশ ভোটার মনে করেন অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু, সাধারণ, স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর জন্য একটা ওপেন মার্কেট আছে। সেই ওপেন মার্কেটটা কিভাবে জেনজিদেরকে তারা অ্যাট্রাক্ট করবে, কিভাবে নারী ভোটারদেরকে অ্যাট্রাক্ট করবে, অকুপেশনাল গ্রুপগুলোকে তারা যেখানে দেখা যাচ্ছে তাদের ভোট কম সেখানে কিভাবে আসবে। স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, ইফ আই ওয়াজ আ জামাত লিডার, জামাত ইসলামী লিডার, আই প্রবাবলি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। আমি বেশ হ্যাপি থাকতাম। ইফ আই ওয়াজ আ আওয়ামী লীগ লিডার, আমি হ্যাপি না হলেও আই উড মোর অর লেস স্যাটিসফাইড থাকতাম। আমি যদি এনসিপি লিডার, আই উড প্রবাবলি ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট স্ট্র্যাটেজি। বিএনপি মোর অর লেস স্টেবল একটা জায়গায় হচ্ছে গিয়ে চলে আসছে। তারেক রহমান বাংলাদেশে আসার পরে সিনারিওটা কেমন হবে? উনি যখন ম্যাসিভ ক্যাম্পেইন শুরু করবেন তখন কি এই একই স্যাম্পল শিট আসবে কিনা, এবং এনসিপি এই যে অলরেডি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে, তারপরে কি রেজাল্ট আসবে? কারণ প্রত্যেকটা ম্যাস ক্যাম্পেইনের পরে আমরা দেখছি যে স্যাম্পল শিটটা চেঞ্জ হতে শুরু করেছে। শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখনো অনেক বেশি, এবং অন্যান্য প্রফেশন হয়তো যারা একটু যে শিক্ষিত বেস প্রফেশন যেগুলো আছে সেক্ষেত্রে জামাত এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পারেটিভলি ভালো অবস্থানে আছে। আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় রয়েছে জেনজি প্রজন্ম এবং নারী ভোটাররা। নির্বাচনেও গুরুত্বপূর্ণ এই ভোটাররাই পার্থক্য তৈরি করবে। জেনজির এবং নারী ভোটারদের যে সিদ্ধান্তহীনতা, এই দুটি আসলে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে আমাদের কাছে মনে হয়। কিছু কিছু ইসলামিক দল আছেন যে যারা বলছেন আমাদের 43% নারীরা আছেন, কিন্তু এই 43%কে কি তারা আসলে কি কর্তৃত্ব দিচ্ছেন কিনা বা অথরিটি দিচ্ছেন কিনা, তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কিনা, নাকি শুধুই তারা ভোটার? স্পেসিফিক্যালি নারীরা কি চাচ্ছে? যেহেতু অন্তর্ভুক্তিকরণের কথা বারবার আসছে, নারীরা কি বলেছে? বলেছে স্বাস্থ্য দরকার, স্বাস্থ্য সেবা দরকার। কি বলেছে? আমার বাচ্চার স্কুল দরকার। কি বলেছে? যে আমার কর্মসংস্থান দরকার, আমার পেটে ভাত দরকার। নির্বাচনের আগে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং রাজনৈতিক দলগুলোর ক্যাম্পেইন জনগণকে প্রভাবিত করবে বলে মনে করেন আলোচনায় অংশগ্রহণকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে খুন খারাপি ও সহিংসতার ঘটনা। চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিশোধের মতো ঘটনা যার মূলে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, দেশে চলতি বছরে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় নিহত হয়েছে প্রায় 300 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতায়। পুলিশের মনোবল ভেঙে পড়া, রাজনৈতিক প্রভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে চাঁদাবাজি, মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতার মতো অপরাধ পাল্লা দিয়ে বাড়ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত 107 জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 130 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 663 জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 19 জনকে। এ সময় 2 জন সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে অপরাধ। এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পুলিশের যারা আহত বা নিহত হয়েছেন সেটি আইনগতভাবে সুরাহা করা, কোনো একটা ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। তার মানে এই অবস্থাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন আছে। মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পুলিশের, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করেন অথবা একেবারে উপর স্তরে যারা আছেন, এদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। কারণ মাঠের যা বাস্তবতা সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হয় না, আবার সিদ্ধান্ত যা গ্রহণ হয় সেটা মাঠ পর্যায়ের সাথে এটা খাপ খায় না। সুতরাং এটা সিদ্ধান্ত তো বাস্তবায়ন করবে আলটিমেটলি মাঠ পর্যায়ে যারা আছেন তারা, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে বা তাদের মতামতকে উপেক্ষা করে মানে একটা লোক দেখানো বা পুলিশ কাজ করছে এরকম একটা সেন্টিমেন্ট ধারণ প্রতিষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু সেখান থেকে কোনো ফলাফল তৈরি হবে না।
অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পর্যাপ্ত সদিচ্ছার অভাবের কথা বলছেন মানবাধিকার কর্মী এলিনা খান। তার মতে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে দ্রুতই আলোচনার টেবিলে না বসতে পারলে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হবে বলে শঙ্কা তার। আমার কাছে মনে হচ্ছে সরকার যদি সত্যিকারভাবে ঠিক মতো চেষ্টা করে বা ঠিক মতন যদি অর্গানাইজড যদি চেষ্টা করে তাহলে এটা নিয়ন্ত্রণ করা খুব একবার নির্মূল হবে না, নিয়ন্ত্রণ করা কঠিন না। সামনে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তাতে প্রতিদ্বন্দ্বী নিজেদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে এবং অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে। তখন সবাই চায় যে যার ওঠার সম্ভাবনা আছে বা যাকে দিতে পারে অথবা তার অপোজিট কাউকে মেরে ফেললে পারে তার জন্য সুবিধা হবে। এই জিনিসগুলো তো রাষ্ট্রের দেখার দরকার, কারণ সামনে মাত্র কয়েক মাস বাকি আছে। এখনই যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে যেটা খুবই একটা জঘন্য একটা পরিস্থিতির সৃষ্টি হবে ইলেকশনের সময়, আগে এবং পরে এবং ইলেকশনের দিন। আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন খারাপি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে প্রতি লিটার পাম তেলে 13 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম 3 টাকা বাড়ানো হয়েছে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা, খোলা সয়াবিনের দাম 3 টাকা বাড়িয়ে 177 টাকা এবং পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 995 টাকা। গত অগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র 1 টাকা বাড়ানোর অনুমতি দেয়। স্থানীয় পর্যায়ের কাজগুলো যদি সঠিক হয় তাহলে দেশের অনেক অংশ ঠিক হয়ে যাবে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে সদ্য প্রয়াত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের স্মরণ সভায় তিনি কথা বলেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তোফায়েল আহমেদের দেখানো পথে স্থানীয় সরকার গঠন এবং স্থানীয় পর্যায়ের কাজগুলো সম্পন্ন করতে হবে। বলেন, অতীতে স্থানীয় সরকারকে ধ্বংস করা হয়েছে, এখন সুযোগ এসেছে এটা ঠিক করার। স্থানীয় সরকার কমিশন ও প্রশাসনিক সংস্কারে তোফায়েল আহমেদের অনেক ভূমিকা ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশ যখন গণতান্ত্রিক অভিষেকের পথে, এই সময় তোফায়েল আহমেদকে হারানো অনেক কষ্টের। বক্তব্য শেষে তোফায়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জাতীয় নির্বাচনে সম্ভাব্য 45,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমেদ ভূঁইয়া। সোমবার বাহিনীর সদর দপ্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রস্তুতি ও বাজেটের বিষয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই তথ্য জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফয়সাল আহমেদ বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের চিত্র হবে ভিন্ন ও অনেক বেশি পেশাদার। তিনি আরো বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সদস্যদের সক্ষমতা ও সুষ্ঠু ডাটাবেজের মাধ্যমে নির্বাচন যাচাই করে দায়িত্বে নিয়োজিত করা হবে। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সব জায়গায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদেরকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রে একটানা চলবে ভোট গ্রহণ। চাকসুতে সবচেয়ে বেশি ভোটার ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার 27,516 জন। সবশেষ 1990 সালে হয়েছিল চাকসুর ভোট। সাহস সমৃদ্ধি এই স্লোগানে অনুষ্ঠিত হল A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজার হোসেন। উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের CMO মোহাম্মদ আতিক আকবর, CFO বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মোহাম্মদ
মফিদুল হক, সিনিয়র জিএম বিজনেস মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এজিএম মোহাম্মদ ফাহিম হোসেন, জিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স মোহাম্মদ আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল আলম উল্লাস। এই অনুষ্ঠানে A1 পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কৃত করা হয়। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শারদীয় দুর্গোৎসব শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকাল 11টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই সভা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল সহ অন্যান্যরা। পূজা চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফেব্রুয়ারি নির্বাচনে গণতন্ত্র মানবাধিকার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের নেতৃত্বে মানবিক ভয়হীন সমাজ গড়ার প্রত্যাশা। ঢাকা সেনানিবাসে MAS এর 54 নম্বর ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, এমন এখতিয়ার সরকারের আছে বলেছেন চিফ প্রসিকিউটর। কেউ কেউ 71 ভোলানোর চিন্তায় ব্যস্ত বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরে গণভোট চায় জামায়াত, ইসির সাথে বৈঠক। দ্রুত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। পুলিশের লাঠি পেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। নির্বাচনে ফ্যাক্টর হবে জেনজি প্রজন্ম এবং নারীরা। 23% নতুন ভোটার এখনও সিদ্ধান্তহীনতায়, জরিপ পর্যালোচনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ, শুভরাত্রি।